আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে থাক থাক, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। আবির এবার একটু ন্যাকামি করে লাজুক ভঙ্গিতে বলল, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, তবে এবার আমি আগেই ফিজিক্যাল হতে চাচ্ছি না। আসলে এবার আমার কেমন জানি টুরু টুরু লাভওয়ালা ফিলিংস হচ্ছে, তাই আমরা আগে একটু প্রেম করি, তারপর না হয় এসব করব, ঠিক আছে? নীলার মাথা ঘুরে ওঠার উপক্রম, ইচ্ছে করছে এখনই একে ছাদ থেকে ফেলে সোজা পটল খেতে পাঠিয়ে দিতে। নীলা দাঁত কিরমির করে বলল, আপনি যে হাই লেভেলের মেন্টাল তা কি আপনি জানেন? আপনার ইমিডিয়েটলি চিকিৎসার দরকার। আপনি এটা ভাবলেন কি করে যে আমি আপনার সাথে প্রেম করব? আমাকে কি আপনার ওই সব মেয়েদের মতো মনে হয় যারা আপনার পিছে পিছে ঘোরে? আমি ছোট হতে পারি, কম সুন্দর হতে পারি, তাই বলে বেকুব না। আপনি কি ভাবছেন অন্য মেয়েদের মতো আমার সাথেও টাইম পাস করবেন আর আমিও ধেই ধেই করে আপনার সাথে ঘুরবো? সেটা কখনোই হবে না। কান খুলে শুনে রাখুন, আপনার এসব টিক্স আমার সামনে চলবে না। সো ইউ স্টে অ্যাওয়ে ফ্রম মি, না হলে আমি জিজুকে জানাতে বাধ্য হব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে নীলা ধপাধপ পা ফেলে ছাদ থেকে নেমে গেল। পেছন থেকে আবির বাঁকা হেসে মনে মনে বলল, হাই আমার ধানি লঙ্কা, পাগল হই আর যাই হই না কেন, সব রোগের চিকিৎসা তুমিই হবে মিস নীলা। ডাক্তারের চেম্বারে বসে আছে আদিত্য আর নূর। দেশের নামকরা নিউরো ডাক্তারের কাছে নূরকে নিয়ে এসেছে আদিত্য। ডাক্তার এখনো আসেনি, ওরা বসে ডাক্তারের জন্য অপেক্ষা করছে। নূর টেবিলের উপর থাকা স্টেথোস্কোপটা হাতে নিয়ে তার দুই মাথা কানে ঢুকিয়ে কতক্ষণ নাড়াচাড়া করলো। তারপর আদিত্যের দিকে তাকিয়ে বলল, এই হেডফোনটা তো নষ্ট, এটাতে তো কোনো গানই শোনা যায় না। আদিত্য একটু মুচকি হেসে বলল, এটা হেডফোন না, এটাকে সেটিস্কোপ বলে, এটা দিয়ে হার্টবিট শোনা যায়। আদিত্য স্টেথোস্কোপের মাথাটা নিচের বুকের উপর রেখে বলল, এই দেখো, এইভাবে শুনতে পাচ্ছ আমার হার্টবিট? নূর উচ্ছ্বসিত হয়ে বলল, আরে হ্যাঁ, তোমার বুকের ভেতর থেকে তো ঢোল বাজার মতো শব্দ শোনা যাচ্ছে। তোমার বুকের ভেতর কি ঢোল আছে? এটা ঢোলের শব্দ না অ্যাঞ্জেল, এটা হৃদয়ের স্পন্দন, একটু মন দিয়ে শোনো। আদিত্যের কথা মতো নূর ভালো করে মন দিয়ে শব্দটা শুনতে লাগলো। ওর কাছে মনে হলো শব্দটা খুবই সুমধুর, যেন এটা কোনো মনোমুগ্ধকর মেলোডি। হঠাৎ করে নূরের মনে হলো ওর বুকের বাম পাশেও কিছু একটা অনেক দ্রুত গতিতে লাফাচ্ছে। নূর এবার স্টেথোস্কোপের মাথাটা নিচের বুকের বাম পাশে ধরল। তখনও নিচের বুকেও একই রকম শব্দ শুনতে পেল। নূর খুশি হয়ে একবার নিচের তো একবার আদিত্যের হার্টবিট শুনছে, আর আদিত্য মুগ্ধ নয়নে ওর অ্যাঞ্জেলকে দেখছে। মেয়েটা কি বুঝতে পারছে যে আমার প্রতিটা স্পন্দন শুধু ওর নামই জপছে? ডাক্তার আসার শব্দে আদিত্য সোজা হয়ে বসল। নূরের কাছ থেকে স্টেথোস্কোপটা নিয়ে টেবিলের ওপর রেখে দিল। ডাক্তার এসে আদিত্যের সাথে কুশল বিনিময় করা শেষে নূরের ফাইল চেক করতে লাগলো। ফাইল চেক করা শেষে নূরকেও চেক করলো। সব দেখা শেষে ডাক্তার আদিত্যের দিকে তাকিয়ে বলল, মিস্টার আদিত্য, আমি যা দেখলাম, তো আপনার সাথে একটু একা কথা বলতে পারলে পুরোটা বলতে পারতাম, বা পুরোটা হতো। আদিত্য মাথা ঝাঁকিয়ে, ওকে ডক্টর, আমি নূরকে বাইরে বসে আসছি এক্ষুনি। ডক্টর মাথা ঝাঁকিয়ে সাই জানালো। আদিত্য নূরের হাত ধরে উঠিয়ে যেতে নিলেই নূর স্টেথোস্কোপের দিকে আঙ্গুল তুলে অনুরোধের সুরে বলল, আমি একটু এটা নিয়ে যাই। আদিত্য ডক্টরের দিকে তাকালে ডক্টর মুচকি হেসে নিয়ে যাওয়ার পারমিশন দিল। নূর খুশি হয়ে স্টেথোস্কোপটা নিয়ে আদিত্যের সাথে বাইরে এলো। নীলাও ওদের সাথে এসেছে। আদিত্য বাইরে এসে নূরকে একটা সিটে বসিয়ে নীলাকে ডাক দিয়ে বলল, আমি একটু ডাক্তারের সাথে কথা বলছি, তুমি ওর দিকে খেয়াল রেখো। নীলা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে জিজু, আমি আছি আপুর সাথে। আদিত্য নূরকে রেখে আবার কেবিনে চলে গেল। নূর সিটে বসে স্টেথোস্কোপ দিয়ে খেলতে লাগলো। নূর যেখানে বসেছে তার সামনাসামনি একটা ডক্টরের কেবিন আছে। কেবিনের দরজাটা খোলা। কেবিনের ভিতর ডাক্তার কিভাবে রোগী দেখছে, কিভাবে কথা বলছে, নূর সেগুলো মনোযোগ দিয়ে দেখছে।
নূরেরও মনে মনে ডাক্তার ডাক্তার খেলতে ইচ্ছে করছে, ওরও ডাক্তারের মতো রোগী দেখতে ইচ্ছে করছে। এরই মধ্যে হঠাৎ নীলার ফোনে ওর মায়ের ফোন এলো। নীলা রিসিভ করে কথা বলতে গিয়ে দেখলো এখানে নেটওয়ার্ক নেই। নীলা নেটওয়ার্ক পাওয়ার জন্য উঠে দাঁড়িয়ে একটু সামনের দিকে এগিয়ে গেল। কিছুটা দূরত্বে গিয়ে নীলা ফোনে কথা বলতে লাগলো। নূর এগিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে অন্যদিকে হাঁটতে লাগলো। ওর এখন ডাক্তার হওয়ার শখ জেগেছে, তাই ও রোগীদের কাছে যাচ্ছে। নূর হাঁটতে হাঁটতে একটা ওয়ার্ডের সামনে এলো। ওয়ার্ডটা ছিল পুরুষ ওয়ার্ড। এখানে অনেকগুলো রোগী ভর্তি আছে। নূর মনে মনে ভাবলো এখানেই ও ডাক্তার ডাক্তার খেলবে। নূর ধীরে ধীরে ওয়ার্ডের ভিতর ঢুকলো। ভেতরে ঢুকে পাশে তাকিয়ে একটা হ্যাঙ্গারের সাথে ডাক্তারের অ্যাপ্রন ঝুলানো দেখলো। নূর খুশি মনে পা টিপে টিপে গিয়ে অ্যাপ্রনটা নিয়ে গায়ে পরে নিল, একটা মাস্কও পরে নিল। তারপর স্টেথোস্কোপটা গলায় ঝুলিয়ে ডাক্তারের মতো অ্যাটিটিউড নিয়ে রোগীদের দিকে এগিয়ে গেল। নূরকে আসতে দেখে সবাই ডাক্তার ভেবে একটু নড়েচড়ে বসলো। মুখে মাস্ক থাকায় নূরকে ভালো করে চেনা যাচ্ছে না, তাই সিস্টার আর ওয়ার্ড বয়গুলো নূরকে দেখে সালাম দিল। এসব দেখে নূর মনে মনে আরো খুশি হয়ে গেল। নিজেকে সত্যি সত্যি ডাক্তার মনে হতে লাগলো ওর। নূর হেঁটে প্রথম বেডের রোগীর কাছে গেল। রোগীর দিকে তাকিয়ে গলার স্বর ভারী করে জিজ্ঞেস করলো, তো কি হয়েছে আপনার? সমস্যা কি? বেডে থাকা রোগীটা কোন গ্রাম থেকে এসেছে? লোকটা কাতর কণ্ঠে বলে উঠল, ডাক্তার সাহেব, আমার কিতা হয়েছে আমি জানি না। আমার মাথার ভিতরে চরকির লাইন ঘুরে, হক হক করিয়া বমি ঘরিয়া হালাই, আর হর্নটা ছলাৎ ছলাৎ করে। আরে বাঁচান ডাক্তার সাহেব। নূর কিছুক্ষণ গম্ভীর চিন্তা করার মতো করে বলল। এবার আপনি বাংলায় বলুন। নূরের কথাই লোকটি আবালের মতো তাকিয়ে রইল। নূরের পাশে থাকা ওয়ার্ড বয়টা বলে উঠল, ম্যাডাম, উনি বলতে চাচ্ছেন যে উনার মাথা ঘোরে আর বমি হয়। নূর মাথা ঝাঁকিয়ে বলল, ও আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আছি না। আমি শুধু রাগকে না রুগীকেও সার্ভ করে দেই। আমি এক্ষুনি আপনাকে চেক করছি। কথাটা বলে নূর লোকটিকে চেক আপ করতে লাগলো। প্রথমে চোখ দেখলো, তারপর জিহ্বা, তারপর নাক, তারপর কানের ভেতরও টর্চ মেরে দেখতে লাগলো। তারপর নিচের গলায় ঝুলিয়ে রাখা স্টেথোস্কোপটা কানে লাগিয়ে স্টেথোস্কোপের মাথাটা রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ধরে ধরে চেক করতে লাগলো। নূরের এমন অত্যাধুনিক চেক আপ করা দেখে রোগী সহ বাকি সবাই বেকুবের মতো তাকিয়ে আছে। এমন আজবভাবে চেক আপ করতে ওরা দাদার জন্মেও দেখেনি। নূর এবার স্টেথোস্কোপটা দিয়ে রোগীর লোকটার মাথায় চেপে ধরে চেক করতে লাগলো। কতক্ষণ চেক করার পর কিছুক্ষণ ভেবে গম্ভীর কণ্ঠে বলে উঠল, বুঝতে পেরেছি, আপনার তো অনেক বড় রোগ হয়েছে। রোগী লোকটা ভীতু স্বরে বলল, আর কিতা হয়েছে ডাক্তার সাহেব? নূর বলে উঠল, আপনার তো মাথায় ডায়রিয়া হয়েছে। নূরের কথায় রোগী সহ বাকি সবাই তবদা খেয়ে গেল। সবাই হা করে তাকিয়ে রইল। মাথায়ও কারো ডায়রিয়া হতে পারে এত বড় একটা জিনিস ওদের জানাই ছিল না। নূর একটা সিস্টারের দিকে তাকিয়ে বলল, শুনো, ওনার মাথায় বেশি বেশি স্লাইন ঢালো আর কান দিয়েও স্লাইন ঢুকাও, তাহলে উনি সুস্থ হয়ে যাবেন। বেচারি সিস্টারটার জ্ঞান হারানোর উপক্রম। মাথায় স্যালাইন ঢালা? লাইক সিরিয়াসলি? সিস্টারটা কোনো রকমে নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, ওকে ম্যাম। নূর এবার অন্য বেডের আর একটা রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। রোগীটা 23-24 বছরের একটি ছেলে। বেডের পাশে বসে আছে তার গার্লফ্রেন্ড। নূর তাকে জিজ্ঞেস করলো তার কি সমস্যা। ছেলেটা বলে উঠল, ম্যাডাম, অনেকদিন ধরে আমার পেটে অনেক ব্যথা আর পেটটাও একটু ফুলে গেছে। নূর আবার গম্ভীর ভাব ধরে স্টেথোস্কোপটা দিয়ে ছেলেটার পেটের উপর দিয়ে সব জায়গায় চেক করতে লাগলো। চেক করার শেষে নূর হাসি মুখে বলল, আরে অভিনন্দন অভিনন্দন, আপনার পেটে বাচ্চা, আপনি তো মা হতে চলেছেন। ছেলেটার যেন হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। হা হয়ে মূর্তির মতো তাকিয়ে রইল। কি বলছে এই ডাক্তার? আমার পেটে বাচ্চা কিভাবে সম্ভব? ছেলেটা পুরো শক খেয়ে শক্ত হয়ে গেছে, কোনো নড়াচড়াই করছে না। তবে ছেলেটার পাশে বসে থাকা তার গার্লফ্রেন্ড চেতে উঠল। ছেলেটার কলার চেপে ধরে রাগী কণ্ঠে বলল, কি এত বড় ধোকা? বলো, কার সাথে মুখ কালো করেছো? কার বাচ্চা এটা? ছি ছি ছি, এই ছিল তোমার মনে? বদমাইশ, ইতর লম্পট। আরো যা যা আছে সব ধরনের গালি দিতে লাগলো মেয়েটা।
আর ছেলেটা তো ওভাবেই এখনো মটকা মেরে আছে, কোনো নরণচরণ নেই। নূর এসবে পাত্তা না দিয়ে অন্য আর একটা রোগীর কাছে গিয়ে দাঁড়ালো। তাকে জিজ্ঞেস করলো তার কি সমস্যা। রোগীটা বলল, আমার ডান পায়ে সমস্যা, অনেক দিন ধরে ডান পায়ে শক্তি কম পাচ্ছি, হাঁটতে গেলেও জোর পাই না, আর পাটা অনেক শুকিয়ে গেছে। নূর এবার স্টেথোস্কোপ দিয়ে রোগী লোকটার পায়ের ওপর চেক করে ধরল। নূরের কাণ্ড দেখে রোগীটা বেকুবের মতো তাকিয়ে রইল। জীবনেই প্রথম কাউকে পায়ে স্টেথোস্কোপ লাগাতে দেখছে লোকটা। ব্যাপারটা তার হজম হতে একটু সময় লাগছে। নূর কিছুক্ষণ চেক করার পর চেহারায় গাম্ভীর্য এনে বলল, আপনার পায়ে তো হার্টবিট নেই, আপনার পা তো মারা গেছেন। আপনার এই পা এক্ষুনি কেটে ফেলে একে কবর দিতে হবে, না হলে আপনার এই পায়ের সাথে সাথে শরীরের অন্য সব পার্টসও মরে যাবে। তাই এক্ষুনি আপনার পা কেটে ফেলতে হবে। রোগীটা নূরের কথা আর নিতে পারল না। বেচারা ওখানেই জ্ঞান হারিয়ে ফেলল। এদিকে নীলা কথা বলা শেষ করে এসে দেখল নূর ওর সিটে নেই। নীলা ঘাবড়ে গিয়ে এদিক ওদিক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ পুরুষ ওয়ার্ডে নূরকে দেখতে পেল। ওয়ার্ডে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলেছে নূর। এতক্ষণে সবাই জেনে গেছে যে নূর কোনো ডাক্তার না, আর সেটা নিয়েই হইচই বেঁধে গেছে। এটা দেখে নীলার মাথায় হাত। নীলা কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে নূরের কাছে গেলে নূর কিছুতেই নীলার কথা শুনবে না। নীলা তাই দৌড়ে গেল আদিত্যকে ডাকতে। এই মুহূর্তে জিজুই একমাত্র আপুকে সামলাতে পারবে। আদিত্য ডাক্তারের সাথে কথা শেষ করে কেবিনের বাইরে এসে নূরকে না দেখে কপাল কুঁচকে এলো তার। তখনই নীলা দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, জিজু জলদি চলুন, অনেক বড় ভেজাল বেঁধে গেছে। আদিত্য ভুরু কুঁচকে বলল, মানে কি হয়েছে? আর নূর কোথায়? বলছি, আপনি আগে আমার সাথে আসুন। কথাটা বলে নীলা আদিত্যকে নিজের সাথে নিয়ে গেল। মেইল ওয়ার্ডের ভেতর আসতেই আদিত্যের চোখ চড়ক গাছ হয়ে গেল। এতটুকু সময়ের মধ্যে নূর এখানে কি গোলমাল পাকিয়ে ফেলেছে। এই মেয়েটাকে একা ছাড়াই রিস্ক। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে দ্রুত নূরের কাছে গিয়ে কোনো কিছু না বলে সোজা নূরকে কোলে তুলে নিল। তারপর সবার দিকে তাকিয়ে বলল, আই এম রিয়েলি সরি ফর দিস ডিস্টারবেন্স অন বিহাফ অফ মাই ওয়াইফ। কথাটা বলে আদিত্য আর এক মুহূর্ত দেরি না করে নূরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে এলো। নূর শুধু নামার জন্য ছটফট করতে লাগলো। ও কিছুতেই যাবে না, ওর আরও খেলতে ইচ্ছে করছে। আদিত্য নূরকে নিয়ে এসে সোজা গাড়িতে উঠে বসলো। গাড়িতে নূর মুখ গোমড়া করে জানালা ঘেঁষে বাইরের দিকে তাকিয়ে বসে রইল। আদিত্য সেটা দেখে মুচকি হাসলো। অ্যাঞ্জেলটাকে এভাবে একদম কিউটের ডিব্বা লাগছে। আদিত্য বলল, আসুন। নূর আদিত্যের দিকে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল, তুমি আমাকে নিয়ে এলে কেন? আমি খেলছিলাম না। ওখানে আর কিছুক্ষণ থাকলে তোমার সাথে সাথে আমাকেও মায়ের খেতে হতো। আর এত কিছু জানি আমি ডক্টর হবো, আমাকে ওখানে দিয়ে আসো। আচ্ছা আচ্ছা, তুমি বাসায় গিয়ে ডাক্তার খেলো, ঠিক আছে? সত্যি তো? হ্যাঁ বাবা, সত্যি। আদিত্য সোফায় গালে হাত দিয়ে বসে সামনে তাকিয়ে আছে। নূর তার কথা মতো বাসায় এসেই ডাক্তার খেলা শুরু করে দিয়েছে। আর তার সাথে যোগ দিয়েছে আর এক পাগল আবির। আবিরটা নূরের সাথে অনেক ভাব নিয়ে গেছে। নূর ডাক্তার আর আবির হলো কম্পাউন্ডার। বেচারা সার্ভেন্ট আর গার্ডসগুলো হলো নূরের পেশেন্ট। নূর তাদের দেখে আজব আজব রোগ ধরছে আর আজব সব চিকিৎসা দিচ্ছে। আদিত্য শুধু বসে বসে দেখছে। আর কী বা করার আছে বেচারার। অফিস থেকে মাত্রই এসেছে আদিত্য। দরজার সামনে এসে দেখল দরজা খোলা। বাসার সব সার্ভেন্টরা এদিক ওদিক ছুটোছুটি করছে। আদিত্য ভ্রু কুঁচকে একটু উচ্চস্বরে বলে উঠল, কি হচ্ছে এখানে? আদিত্যকে দেখে সবার চেহারা রক্ত শূন্য হয়ে গেল। সবাই ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আদিত্য এবার আরো একটু জোরে বলল, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট দ্য হেল গোয়িং অন হিয়ার? একটা সার্ভেন্ট ভয়ে ভয়ে বলে উঠল, স্যার, রানী সাহেবাকে পাওয়া যাচ্ছে না। রানী সাহেবাকে পাওয়া যাচ্ছে না, এই একটা বাক্যই আদিত্যের হৃদস্পন্দন থামানোর জন্য যথেষ্ট। আদিত্য কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তারপর রাগী কণ্ঠে বলে উঠলেন, হোয়াট? পাওয়া যাচ্ছে না মানে কি? ইজ দেয়ার সাম কাইন্ড অফ জোক? তোমরা এতগুলো মানুষ থাকতে নূর কোথায় গেল? তখনই নীলা কোথা থেকে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আসলে জিজু ওদের দোষ নেই। আপু সবার সাথে লুকোচুরি খেলছিল। সবার মতো আপুও লুকোনোর জন্য কোথাও গেল। কিন্তু
তারপর থেকে আর পাচ্ছি না আপুকে। তখন থেকে আমরা সব জায়গায় খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না। আদিত্যের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল, গলা শুকিয়ে আসছে ওর। কোথায় গেল ওর অ্যাঞ্জেলটা? কিছু হয়ে গেল না তো ওর? এসব ভাবতেই আদিত্যের শরীর ঘেমে উঠছে। আদিত্য আর এক সেকেন্ডও দেরি না করে এদিক ওদিক দৌড়োদৌড়ি করে নূরকে খুঁজতে লাগলো। বুকটা অসম্ভব কাঁপছে ওর। নূরকে না দেখা পর্যন্ত কিছুতেই শান্ত হতে পারছে না। আদিত্য এতটাই অশান্ত হয়ে আছে যে বাসার সিসিটিভি ফুটেজ দেখার কথাও ওর মনে আসছে না। আদিত্য পাগলের মতো সব জায়গায় খোঁজার পরও নূরকে না পেয়ে দুই হাতে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ল। বোধশক্তি কেমন যেন হারিয়ে ফেলেছে ও। কিছুই মাথায় আসছে না। কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ আদিত্যের মনে পড়ল অত সব জায়গায় দেখেছে, কিন্তু নিজের রুমেই একবারও দেখেনি। কথাটা মনে আসতেই আদিত্য ঠাস করে উঠে দাঁড়িয়ে নিজের রুমের দিকে দৌড়লো। রুমে ঢুকে এদিক ওদিক চেক করতে লাগলো, কিন্তু নূরকে পেল না। হতাশ হয়ে আদিত্য বেডে ধপ করে বসে পড়ল। তাহলে কি ওর অ্যাঞ্জেলটা সত্যি হারিয়ে গেল? কথাটা ভাবতেই আদিত্যের দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ কাবার্টের ভিতর থেকে কেমন যেন হালকা আওয়াজ আসলো। আদিত্য ভুরু কুঁচকে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে কাবার্টের কাছে গিয়ে কাবার্টের দরজাটা আস্তে খুলে দিল। দরজা খুলতেই আদিত্য হতভম্ব হয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। যাকে পাগলের মতো সব জায়গায় খুঁজে বেড়াচ্ছে সেই নূর কিনা এখানে কাবার্টের ভেতর ঘুমিয়ে আছে। নূরকে দেখে কলিজায় পানি ফিরে পেল আদিত্য। আদিত্য নূরের গালে হাত রেখে আস্তে করে ডাক দিল। দুইবার ডাক দিতেই নূর হক চকিয়ে উঠে বসলো। আমি ধরা পড়িনি, আমি ধরা পড়িনি। আদিত্যকে সামনে দেখে নূর বলে উঠল, হিরো তুমিও কি লুকোচুরি খেলছো? দেখো আমি কোথায় লুকিয়েছি, আমাকে কেউ ধরতে পারবে না। আদিত্য কিছু না বলে দুই হাতে নূরকে কোলে করে কাবার্ডের ভিতর থেকে নামালো। তারপর নূরকে কোলে নিয়ে বেডের ওপর এসে বসলো। বেডের ওপর বসে আদিত্য নূরকে বুকের মাঝে শক্ত হাতে জড়িয়ে ধরল, যেন কলিজার ভিতর ঢুকিয়ে ফেলতে পারলে শান্তি। এতক্ষণের অশান্ত মনটা এবার শান্তি পাচ্ছে। নূরকে এতক্ষণ না পেয়ে আদিত্যের কি অবস্থা হয়েছিল তা শুধু ওই জানে। আদিত্য নূরের মাথায় কয়েকটা চুমু খেলো। তারপর দুই হাতে নূরের মুখটা ধরে সামনে এনে বলল, এভাবে কেউ লুকায়? জানো তোমাকে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? জান বেরিয়ে গিয়েছিল আমার। তুমি আমাকে সেদিন বলেছিলে না আমি কিসে ভয় পাই? আজ আমি বলছি, আমি ভয় পাই, খুব ভয় পাই। আমি তোকে হারাতে ভয় পাই। তোকে ছাড়া যে আমি নিঃস্ব। আমাকে প্রমিস কর, কখন আমাকে ছেড়ে যাবি না। আমাকে ছাড়া একা একা কোথাও যাবি না, কোথাও না। প্রমিস কর আমাকে। নূর আদিত্যের দিকে বাচ্চামো চোখে তাকিয়ে থেকে ফট করে বলে উঠল, ওয়াশরুমে একা যাবো না। এমন একটা সিরিয়াস সিচুয়েশনে নূরের এমন বাচ্চামো কথা শুনে আদিত্য ফিক করে হেসে উঠল। তারপর বলল, আমি কি করব তোর অ্যাঞ্জেল? নূর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কি জানি? আদিত্য মুচকি হেসে আবারও নূরকে বুকের মাঝে জড়িয়ে নিল। যমুনা ফিউচার পার্কের সামনে এসে আদিত্যের গাড়ি থামল। আদিত্য আজ নূরকে নিয়ে শপিংয়ে এসেছে, সাথে বাকি সবাইও এসেছে। আদিত্য নূরের হাত ধরে গাড়ি থেকে নেমে দাঁড় করালো। এত সুন্দর শপিং মল দেখে নূর খুশিতে লাফাতে লাগলো। আদিত্য মুচকি হেসে তাকিয়ে রইল। এই মেয়েটার হাসিতেই যেন ওর সব সুখ খুঁজে পায় আদিত্য। আদিত্য নূরের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেল। নীলা গাড়ি থেকে নামতে নিয়ে ওর ওড়নায় পা বেঁধে পড়ে যেতে নিলেই আবির এসে ধরে ফেলল ওকে। নীলাকে সোজা করে দাঁড় করিয়ে বাঁকা হেসে বলল, একটু সামলে মিস কোচি বিয়ান সাহেবা, একটু তো দেখে চলবে। মানলাম আমাকে দেখে তোমার নিয়ন্ত্রণ হারিয়ে যায়, তাই বলে রাস্তাঘাটে সবার সামনে ডেম্পারেট হয়ে যাওয়া ঠিক না। নীলা রাগে কিরমির করে আবিরের দিকে আঙ্গুল তুলে বলল, ইউ। বাকি কথা বলার আগেই আবির বলে উঠল, ইউ না, বলো লাভ ইউ। কথার মাঝখানে অড মিস করো কেন? কথাটা বলে আবির হাসতে হাসতে সামনে এগিয়ে গেল। নীলা রাগে এক পা ফ্লোরে লাথি মেরে গটগট করে সামনে গেল। বিহান গাড়ি পার্ক করে বাইরে বের হয়ে এলো। আয়াত এখনো বসেই ছিল। বিহান নামতেই আয়াত গাড়ির দরজা খুলে বিহানের দিকে ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলল, বিহানসি, আমার হাতটা একটু ধরবেন প্লিজ? আসলে আমি না উঠতে পারছি না, একটু হেল্প করুন না প্লিজ। বিহান ভুরু কুচকে বলল, কে উঠবার পারে না কেলা? নিজে কেউ আপনারে বাইন্দা তুইছেনি যে উঠবার পারতাছেন না?
নেন, আমার লগে এইসব আজাইরা ঢং দেখাবার আইবেন না। নাম্বার পারলে নামেন, না হইলে এইখানেই বইয়া থাকেন। কথাটা বলে বিহান সামনের মিররে হাঁটা ধরল, আর আয়াত জেদ করে গাড়িতেই বসে রইল। আজকে মনে মনে পণ করেছে বিহান না নামালে সে কিছুতেই নামবে না, দরকার হলে সারাক্ষণ এখানেই বসে থাকবে। কি মনে করে সে নিজেকে? বিহান কিছু দূর এসে একটু পিছনে ফিরে দেখল আয়াত এখনো না নেমে গাড়িতেই বসে আছে। বিরক্ততে বিহানের কপাল কুঁচকে এলো। এই মেয়েটার জ্বালাই আর শান্তি নেই, কেমন জেদ ধরে বসে আছে। ওদিকে আদিত্য আয়াতকে না দেখলে নিশ্চয়ই ওর কথা জিজ্ঞেস করবে। কি যে একটা ঝামেলা। বিহান আবার গাড়ির সামনে এসে আয়াতের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল।